প্রায় 10 মিনিট খোঁজার পর নীল পাহাড়ের উপরে একটা উপযুক্ত জায়গা খুঁজে পেল। এই জায়গাটা দেখে তার বেশ নিরাপদ বলে মনে হচ্ছিল, আর জায়গাটা তাঁবু খাটানোর জন্য একদম পারফেক্ট। খুব সহজেই তাঁবুটা মোটামুটি দাঁড় করিয়ে ফেলল নীল আর কুণাল। কিন্তু পুরো তাঁবুটা খাটাতে আরো কিছু কাজ বাকি ছিল। তখনই হঠাৎ আদ্রিতা চেঁচিয়ে উঠে বলল, নীল, মিস্টার কুণাল, তাড়াতাড়ি এদিকে এসো সবাই, অদিতির জ্ঞান ফিরে এসেছে। অদিতি, অদিতি। কুণাল আদ্রিতার কথা শোনার সঙ্গে সঙ্গেই নীলকে ফেলে নিজের স্ত্রীর কাছে ছুটে গেল। কিন্তু এদিকে নীল একা পড়ে গিয়েছিল। সে তাঁবুর দড়িটা একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধার চেষ্টা করছিল। কুণাল, আমার কি হয়েছিল? ফ্যাকাশে চেহারা আর দুর্বল গলা নিয়েই কোনো রকমে বলে উঠল অদিতি। আমার ভুল, সব আমার ভুল। আমি তোমার জন্য যে ফলটা পেড়ে এনেছিলাম সেটা বিষাক্ত ছিল। আমাদের ভাগ্য ভালো যে ঠিক সময়ে নীল তোমাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে যে আজ কি হতো। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরল কুণাল। কথাগুলো বলার সময় কুণালের গলা কেঁপে কেঁপে উঠছিল। কুণাল আর অদিতির এই অন্তরঙ্গ মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল আদ্রিতা। নিজের স্বামীকে কাছে পেতে চেয়ে সেও নীলের দিকে তাকালো। নীল ততক্ষণে তাঁবুর দড়ি গাছের সঙ্গে বেঁধে ফেলেছিল। এখন সে তাঁবুর চারপাশে বড় বড় পাথর চাপা দিতে শুরু করল, যাতে ঝড় এলেও হাওয়ার চোটে তাঁবুটা উড়ে চলে না যায়। এমন সময় আকাশে কড়কড় শব্দে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের ঝলকানি সবাইকে স্তব্ধ করে দিল। দেখতে দেখতে ঝড় শুরু হলো। শোঁ শোঁ করে হাওয়া বইতে লাগলো। হাওয়ার শব্দে মনে হচ্ছিল যেন এক্ষুনি সবাইকে উড়িয়ে নিয়ে যাবে। এসব কি হচ্ছে? এখন তো এমনটা হওয়া উচিত নয়। সত্যি কি প্রচন্ড ঝড় আসতে চলেছে? শালিনী বেশ ভয় পেয়ে গেল। বন্ধু, তুমি তো দেখছি একদম ঠিক কথা বলেছিলে, কুণাল চেঁচিয়ে উঠে নীলকে বলল। সেই সঙ্গে সে তার বিশাল শরীর দিয়ে অদিতিকে কোনো রকমে আড়াল করে রাখল, যাতে হাওয়ার ঝাপটা তার গায়ে এসে না লাগে। আমার প্রশংসা করার অনেক সময় পাবে। আপাতত নিজের বউকে নিয়ে ওই ছোট তাঁবুটায় ঢুকে পড়ো। আমি আদ্রিতা আর শালিনীকে নিয়ে এই তাঁবুটায় ঢুকছি। শেষ পাথরটাও চাপা দিয়ে পাহাড়ের উপর থেকে চেঁচিয়ে বলল নীল। আর সময় নষ্ট না করে ওরা 5 জন দুটো দলে ভাগ হয়ে নিজের নিজের তাঁবুর ভেতর ঢুকে পড়ল। এদিকে শালিনী যখন আদ্রিতার আর নীলের সঙ্গে তাঁবুর ভেতরে ঢুকলো, তখন সবার জন্যই পরিবেশটা একটু অকওয়ার্ড হয়ে গেল। নীল, 5 জন লোকের জন্য তুমি মাত্র 2টো টেন্ট নিয়ে এসেছো। একটু অস্বস্তি বোধ করলো আদ্রিতা। আমার বুদ্ধিমতী বউ, কি করব বলো? ভগবান আমাকে তো মাত্র 2টো হাতই দিয়েছে, তাই 2টো হাত দিয়ে 2টো টেন্টই আনতে পেরেছি। নীল সুযোগ বুঝে পাল্টা জবাব দিল। কিন্তু আদ্রিতা নিজের কথা শেষ করলো না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। আসলে আদ্রিতার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এখন শালিনীও তাদের সঙ্গে এই একই তাঁবুতে রয়েছে, তাই ইচ্ছা থাকলেও এই বৃষ্টি ভেজা মরশুমে নীল তার সঙ্গে কোনো খুনসুটি করতে পারবে না। হঠাৎ কড়কড় শব্দে আবার বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎ চমকানোর শব্দে মনে হচ্ছিল যেন পুরো পাহাড়টাই ভেঙে পড়ছে। আদ্রিতা আর শালিনী দুজনেই ভয়ে চমকে উঠল। নীলও একটু ভয় পেয়ে গেছিল। আমি যতটা ভেবেছিলাম এই ঝড় দেখছি তার থেকেও মারাত্মক। বাই দ্য ওয়ে নীল, আমি কিন্তু খুবই কিউরিয়াস ফিল করছি। তুমি কি করে জানলে যে ঝড় আসবে? জিজ্ঞেস করলো শালিনী। বললে তো তোমরা আর আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি অ্যাস্ট্রোনমি আর জিওগ্রাফি দুটোই খুব ভালো করে জানি, বেশ গর্বের সঙ্গে বলল নীল। এই কথা শুনতেই শালিনী আর আদ্রিতা দুজনেই ড্যাব ড্যাব করে নীলের দিকে তাকিয়ে রইল। এরপর তাঁবুতে আর কোনো কথা হলো না। তিনজনেই বুঝতে পারছিল না যে একে অপরের সঙ্গে ঠিক কি কথা বলবে, তাই জন্য চুপচাপ বসে তিনজনেই বাইরের হওয়া বৃষ্টির আওয়াজ উপভোগ করছিল। একটা লম্বা হাই তুলে নীল বলল, তোমরা দুজন কথা বলো, আমি বরং একটু বিশ্রাম করি। নীল, তোমার এখন এখানে শুয়ে পড়াটা ঠিক ভালো দেখায় না, বুঝতে পারছো? আদ্রিতার একটু অদ্ভুত লাগলো। তুমি আমাকে বাইরে বের করে দিতে চাইছো না তো? নীল অভিমানের ভঙ্গিতে বলল। ভেবে দেখো, আর ইউ শিওর? বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর এই অবস্থায় তুমি আমাকে তাঁবু থেকে বের করে দিচ্ছ? ব্যাপারটা ঠিক সেরকম নয়। বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু কেউ দেখবে না। এই তাঁবুতে শুধু তুমি আর আমি নেই, আমাদের সঙ্গে শালিনীও আছে। শালিনী এই শহরের একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি থেকে বিলং করে। আমি যতদূর জানি ওর কোনো বয়ফ্রেন্ডও নেই। তো এই অবস্থায় যদি ও আজকে আমাদের সঙ্গে এই একই তাঁবুতে শুয়ে পড়ে, তাহলে... আদ্রিতা নিজের কথা শেষ না করে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। আদ্রিতা খুব ভালো করেই জানতো যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর নীলও খুব ক্লান্ত। কিন্তু এখন যদি সে বাইরে না যায় আর শালিনীর সঙ্গে এই একই তাঁবুতে রাত কাটায়, তাহলে লোকে কি বলবে? শালিনীর মান সম্মান অটুট কি করে থাকবে? আরে শালিনীর কোনো প্রেমিক নেই, এতে আমি কি করতে পারি? দেখতেই তো পাচ্ছ বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমি যদি বাইরে চলেও যাই তাহলে থাকবো কোথায়? এখন আমি গিয়ে কুণালের আর ওর বউয়ের মাঝখানে তো ঢুকে পড়তে পারি না, তাই না?
আর এখানে তুমিও তো আছো, লোকে কেন কিছু খারাপ ভাববে? নীল খানিক বিরক্ত হলো। নীল বুঝেই উঠতে পারছিল না যে আদ্রিতা কি ভাবছে, আর এদিকে আদ্রিতাও বুঝে উঠতে পারছিল না যে এরকম অদ্ভুত পরিস্থিতিতে তার কি করা উচিত। কিন্তু নিজের বরের সঙ্গে থাকা সত্ত্বেও আদ্রিতা নীলকে ছেড়ে শালিনীর উপরে এত মনোযোগ দিচ্ছিল কেন? আচ্ছা, এই বিষয়টা আমরা বাদ দিলেও তো পারি। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই সময় নীল বাইরে গেলে ওর যে কোনো বিপদ হতে পারে। এ কথা বলার পর শালিনীর মুখ হঠাৎ লজ্জায় লাল হয়ে গেল। শালিনী আসলে নীলের সঙ্গে একটু সময় কাটাতে চাইছিল। সুযোগ যখন হাতের কাছে এসেই পড়েছিল, সে কোনোভাবেই সেই সুযোগ নষ্ট হতে দিতে চাইছিল না। তাই ও যে কোনো প্রকারে আদ্রিতার মনের সমস্ত ভাবনা দূর করার চেষ্টা করছিল। দেখেছো আদ্রিতা, শালিনী কতটা সেন্সিবল? বেশ খুশি হয়ে বলল নীল। নীলের মুখ থেকে শালিনীর বিষয়ে এই প্রশংসা শুনে আদ্রিতা একবার নীলের দিকে তাকালো। সে মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে তার খুবই অস্বস্তি হচ্ছিল। এরপর তারা একে অপরের সঙ্গে আর কোনো কথা বলল না। তাঁবুর ভিতরে শুয়ে পড়ল, কিন্তু কেউই চোখের পাতা এক করতে পারল না। গত 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে, আর মনে হচ্ছে না যে আজ রাতে এই বৃষ্টি থামার কোনো লক্ষণ আছে। হঠাৎ নীলের কি মনে হতে সে আদ্রিতার মুখের ওপর একটু ঝুঁকে এলো। নীল, নীল, কি হয়েছে তোমার? কি করছোটা কি তুমি? আদ্রিতা জেগেই ছিল। নীলের এই কাণ্ড দেখে সে ফিসফিসিয়ে উঠল। আদ্রিতার মনে হচ্ছিল যে এই ভরা বর্ষায় নীল তার সঙ্গে একটু দুষ্টুমি করতে চাইছে, আর সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। উফ, তা নয়, তোমরা কি কেউ কিছু শুনতে পাচ্ছ? হঠাৎ নীল চমকে উঠে জিজ্ঞেস করল। শালিনী খুব মন দিয়ে শোনার চেষ্টা করলো, আর তারপর বলল, মনে হচ্ছে কেউ যেন কাউকে ডাকছে। দেখি তো কে বাইরে। নীল কিছু একটা আন্দাজ করে তাঁবুর চেনটা খুলে উঁকি মারল, কিন্তু কাউকে দেখতে পাওয়ার আগেই আদ্রিতা আর শালিনী একসঙ্গে বলল, ওফ গড, কি বৃষ্টি! বন্ধ করো, বৃষ্টির ঝাঁট আসছে। বাইরে সত্যিই প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল, আর চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় নীল উঁকি মেরেও কাউকে দেখতে পেল না। নীল গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কুণাল, শুনতে পাচ্ছ? তুমি কি ঘুমিয়ে পড়েছ? যদি তুমি ঘুমিয়ে না থাকো তাহলে আমার সঙ্গে নিচে চলো। আমার মনে হচ্ছে নিচে ওরা খুব বিপদে পড়েছে। আবার আকাশ বিদীর্ণ করে পরপর 3টে বাজ পড়ল। বাজের শব্দে মনে হচ্ছিল আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না না নীল, আমি এখনো ঘুমোইনি। কুণালও নিজের তাঁবু থেকে বেরিয়ে এলো। তোমরা আবার আমাদের পিছন পিছন এসো না। তোমরা মেয়েরা উপরে এখানেই থাকো, নিচে আসার কোনো দরকার নেই। নীল মহিলাদেরকে বেশ করে বুঝিয়ে বলল। কুণাল আর নীল পাহাড় থেকে নিচে নামতে শুরু করলো। বৃষ্টি মাথায় করে নিচে নামতে তাদের অনেক বেশি সময় লাগছিল। তার উপর বৃষ্টির জন্য কিছু ঠিক করে দেখাও যাচ্ছিল না, বুঝে পা ফেলতে হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ওরা যখন উপর থেকে সমতলের দিকে তাকালো, তখন সেখানকার অবস্থা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল। নদীর জল প্রায় 2 মিটারেরও বেশি বেড়ে গিয়েছিল। নিচে থাকা লোকেদের সমস্ত তাঁবু জলে ডুবে গিয়েছিল। অনেক বড় বড় পাথর আর গাছ ঝড়ে নদীর চারপাশে পড়ে যাওয়ায় নদীর গতিপথ বদলে গিয়েছিল, আর পাহাড়ে ওঠার রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছিল ধস পড়ে। সবাই নদীতে প্রায় ডুবতে বসেছিল। কোনো রকমে একে অপরকে ধরে তারা বাঁচার চেষ্টা করছিল। কয়েকটি ছেলে মেয়ে সাঁতার কাটতে জানত, তাই কোনো ক্রমে তারা গলা জলে ভেসেছিল। কিন্তু বেশিক্ষণ এই অবস্থায় তাদের পক্ষে সবাইকে বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না। নীল, সত্যিই তোমার কোনো তুলনা নেই। এরা গাধার দল, তোমাকে বুঝেই উঠতে পারল না। কুণালের চোখে নীলের জন্য শ্রদ্ধা ধরা পড়ছিল। এখন এসবের সময় নয়, আমাদের যে কোনোভাবে ওদের সবাইকে উপরে নিয়ে যেতে হবে। এদিক ওদিক তাকানোর পর নীল একটা বড় মোটা গাছ দেখতে পেল। সেই গাছে দড়ি বেঁধে এক এক করে সবাইকে উদ্ধার করা সম্ভব। পাহাড় থেকে নিচে আসার আগে নীলের মন কু ডাকছিল, আর সেই কারণেই সাথে করে একটা দড়ি নিয়ে এসেছিল সে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি এই দড়িটা নিচে ফেলছি। সবাই এক জায়গায় জড়ো হও আর একে একে এই দড়ি ধরে উপরে উঠে আসো। সজোরে চেঁচিয়ে উঠে নীল বলল, আর তারপর কুণালের দিকে তাকিয়ে ইশারা করলো যাতে সে গাছের সঙ্গে দড়িটা বেঁধে দেয়। নীলের আওয়াজ শুনে সবাই যেন আশার আলো দেখতে পেল। বাঁচার জন্য তারা ঠেলাঠেলি শুরু করে দিল, কে কার আগে দড়ির কাছে যেতে পারে। সেই সময় কয়েকজনের মনে পড়ল যে নীল যাবার আগে কি বলে গিয়েছিল। সত্যি, নীল পালানোর কোনো রকম চেষ্টা করছিল না। ও বুঝতে পেরেছিল এই বিপর্যয়ের কথা। কয়েকজন কপাল চাপড়া ছিল যে কেন তারা নীলের কথা আগে শোনেনি। নীল, প্লিজ আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। প্লিজ আগে আমাকে উপরে নিয়ে যাও, আমি এরপর আর কখনো তোমার উপরে হাসবো না। নীল, দয়া করে আমাকে বাঁচাও, তুমি যা চাইবে আমি তাই দেব, আর আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। প্রাণে বাঁচার জন্য প্রত্যেকেই নীলকে অনুরোধ করতে লাগলো। এমন সময় হঠাৎ পাহাড় থেকে কয়েকটা বড় পাথর গড়িয়ে নদীতে পড়ল, আর নদীও ভীষণ উত্তাল হয়ে উঠল।
নদীর স্রোত দেখে মনে হচ্ছিল যেন নদীতে সুনামি এসে পড়েছে। মনে হচ্ছিল যে কোনো সময় ধস নামতে পারে। নীল আর কুণাল একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারা বুঝতে পারছিল যে প্রকৃতির রোষের মোকাবিলা করা খুব একটা সহজ নয়। তাদের যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে উপরে নিয়ে যেতে হবে, না হলে অনেকেই জলের তোড়ে ভেসে যাবে। যেই নীল দেখলো যে কুণাল দড়িটাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেছে, অমনি সে চিৎকার করে বলল, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, প্রথমে মহিলারা উপরে আসবে আর তারপর পুরুষেরা। কথা বলতে বলতেই নীলের চোখ অবন্তিকার দিকে পড়ল। সে আবার বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো অবন্তিকা, উপরে উঠে আসো। নীলের মুখ থেকে এই কথা শুনতেই অবন্তিকার মন কৃতজ্ঞতায় ভরে উঠল। সে ভাবতে পারেনি নীল সবার আগে তাকে বাঁচাবে। বৃষ্টির তোড়ে বারবার দড়ি হাত থেকে পিছলে যাচ্ছিল, আর উপরে ওঠা ক্রমশই মুশকিল হয়ে পড়ছিল সবার জন্য। অবন্তিকার দড়ি ধরে উপরে উঠতে প্রায় 15 মিনিট সময় লাগলো, কিন্তু ঠিক পৌঁছানোর মুখে অবন্তিকার হাত থেকে দড়ি পিছলে গেল। ভাগ্য ভালো, নীল তাকে সাথে সাথে ধরে ফেলল। অবশেষে প্রাণে বেঁচে গেল অবন্তিকা। নীল অবন্তিকাকে জাপটে ধরে তাকে বাঁচিয়ে নিতেই অমিয় এক গলা জলে ডুবেও চিৎকার করতে থাকলো, এই শয়তান, যদি কাউকে বাঁচাতেই হয় তাহলে ভালো করে বাঁচাও, ফাঁকতালে আমার অবন্তিকার শরীর ছোঁয়ার চেষ্টা করো না। কথায় বলে না, ভাঙবে তবু মচকাবে না। অমিয়র হয়েছে সেই দশা। অমিয়র কথা শুনে অবন্তিকা রাগে লাল হয়ে উঠল। এমন সময়ও কেউ এভাবে ভাবতে পারে? এই, তুই কি বলছিস তুই জানিস? এক গলা জলে ডুবে আছে, তাও দেমাগ কমেনি। ঠিক আছে, এক কাজ করা যাক, তুই সবার শেষে উপরে উঠবি, কেমন? নীল অমিয়কে এক ধমক দিল। যেই বাকিরা সবাই নীলের মুখ থেকে এই কথা শুনল, অমনি তারা অমিয়কে এক ধাক্কায় পেছনে পাঠিয়ে দিল। তারপর নিজেরা প্রাণে বাঁচার জন্য এগিয়ে আসতে লাগলো। সেই ঝড় আর ভিড়ে যেন কোথাও হারিয়ে গেল অমিয়। কুণালের সাহায্যে নীল একে একে সবাইকে উপরে তুলতে শুরু করলো। প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই তুলে আনা সম্ভব হলো সবাইকে। নীলের শক্তিবর্ধক ওষুধের তেজ শেষ হয়ে আসছিল। সে ক্রমশ নিস্তেজ হয়ে পড়তে শুরু করেছিল। লাগাতার বৃষ্টিতে ভিজে তার সমস্ত ক্ষত দগদগে হয়ে উঠেছিল, আর সারা শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ তাকে বেঁধে মারছে। তবু হাল ছাড়ল না নীল। এবার অমিয়র কি হবে? কে বাঁচাবে তাকে? এত লোক একসঙ্গে ফেঁসে গেল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। কি হবে এদের অবস্থা? জল খাওয়া কিছুই তো জুটবে না। কিভাবে সার্ভাইভ করবে সবাই? দুর্যোগ কি এখনো শেষ হয়নি? নীল কি সবাইকে বাঁচাতে পারবে, নাকি সবাইকে বাঁচাতে বাঁচাতে নীলেরই কোনো অঘটন ঘটে যাবে?